সাথীর কথাটা শুনে আমার হাতটা কাঁপছে। আমার চোখে বারবার পিচিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? জীবনে কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগে, আবার কখনো এক মুহূর্তের জন্যও নয়। ওই কাব্য, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না? কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাব সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দিব। প্লিজ এভাবে বলবে না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, জীবনে কখনো কোনো দিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা কাব্য, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো। আমার একটা পাপ্পি দিবে? আচ্ছা, কাছে এসো। কাছে আসার কথা শুনেই সাথী এতটা কাছে এসে পড়লো যে সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে। চোখ খুলতেই দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলার টারের ফোন। আমি ভয়ে ভয়ে ফোনটা তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নামই নেই। কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দে যা। হে আল্লাহ, কাম সারছে। সাথী এখনো আমার বুকেই শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে। মাথা কাজ করছে না। এই সাথী, আর কত ঘুমাবে? এবার উঠো। বাবু, আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি উঠো। তারপর সাথী চোখ কচলিয়ে কচলিয়ে উঠে বলল, কি হয়েছে? বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আজ আমাদের। এখন কি হবে? তারপর সাথী শাড়িটা ঠিক করে রুমের বাহিরে এলো। আমি ভয়ে ভয়ে বাসায় গেট খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়েটা এখানে কেন? কেন এসেছে এত সকালে? আমি ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না। খুব ভয় হচ্ছে। পাশ থেকে তখন হঠাৎ মীরা বলতে লাগলো। সাথী চলে গেলে মীরাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম। মীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এদিকে মীরার কলেজে ক্লাস শুরু হয়েছে। এতদিন কাজে ব্যস্ত এবং নতুন বউ ছিল, তাই যাওয়া হয়নি। তারপর আব্বু মীরাকে কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো মীরাকে কলেজে নিয়ে যাবার জন্য বের হলেই সাথী ফোন দেয়। জিজ্ঞাসা করে, কাব্য বাবু, কোথায় তুমি? এই তো আব্বু, মীরাকে কলেজে নিয়ে যেতে বলল, তাই দিয়ে আসতে বের হলাম। আচ্ছা, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েটাকে গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দাও। আমি সাথীর কথা মতো তাই করলাম। তারপর দুপুরে বসে আছি, তখন হঠাৎ মীরার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, এক্সকিউজ মি। ফোনটা যার, তিনি দুর্ঘটনায় মারা গেছে। লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল, এজন্য আপনাকে কল দিলাম। প্লিজ, মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আসুন। কথাটি শুনে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সাথে সাথেই হসপিটালে গিয়ে দেখি লাশের মাথাটা কেমন যেন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি আমার বুকটা ফেটে কান্না আসছে। কিন্তু কেন? আজ তো আমার সুখের দিন, আমার পথের কাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। তার কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। তারপর মীরাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আজ মীরার দাফন। আমি মীরার লাশটা কাঁধে নিয়েছি। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। তারপর মীরাকে দাফন করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থেকে চলে আসলাম। তারপর সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, কাব্য, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। তারপর সাথী চলে গেল। আমার মনে হচ্ছে
মীরার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে। কেমন যেন উদাসীন উদাসীন লাগছে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথে থাকবো। সাথীকে ফোন দিয়ে পেলাম না, এজন্য সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথীর রুমে চলে গেলাম। হঠাৎ সাথী রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভেতরে তাকাতেই চমকে উঠলাম। এটা কি হচ্ছে? সাথী আর তার ভাই রথক্রিয়ায় ব্যস্ত। তারপর হঠাৎ সাথী আর সাথীর ভাই যা বলল তা শোনার জন্য আমি একেবারেই অপ্রস্তুত ছিলাম। বাবু, কতদিন ধরে আদর করো না? প্লিজ আর একটু কাছে আসো। মুয়া! আমার বাবুটা কি হট! সজীব, যাকে সাথীর ভাই হিসেবে চিনতাম। ইস, আমার বুঝি লজ্জা করে না? ওমা তাই বুঝি? কোথায় লজ্জা করে? কথাটা বলে সজীব সাথীকে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসার রাতে কে আগে জড়িয়ে ধরেছিল? আর আমরা তো স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা দুজন ছাড়া। কথাটা বলে সাথীর ঠোঁটজোড়ার সাথে সজীবের ঠোঁটজোড়া আবারও মিলিয়ে দিল। এদিকে এসব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম। মন চাইছে কাল নাগিনীকে খুন করি এখন। মীরার মুখটা এখন বারবার চোখের সামনে ভেসে উঠছে আমার। ওগো শুনছো? আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাটা মীরাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। আমার বউটা অভিনয় অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করছো। আর সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানের সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। দেখতে হবে না বউটা কার? এখন শেষ একটা কাজ হচ্ছে আমার জন্য পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকায় চলে যাওয়া। আর তা এই মাসেই পূরণ হবে। এদিকে কথাগুলো শুনে আমার বুকটা চিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুইটাকে খুন করি। এদের জন্য আমার স্ত্রী মীরা আজ পরপারে, কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেঁসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর মীরার কথা ভাবছি। মনে হচ্ছে মীরা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসেই বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই সবকিছু ঠিক করে দিবেন। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলেই পিচিটাকে দেখতে পাই। খাইতে গেলেও মনে হয় কে যেন বলে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। আমি পারছি না এভাবে আর থাকতে। তারপর হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়েই দেখি কাল নাগিনীটা ফোন দিয়েছে। শত অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরলাম। ওপাশ থেকে, আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড মিস করছি। বাবুটা বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিনে ব্যথা করছে। এতগুলা। আর অল্প দিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কিছু না বলেই কাল নাগিনীটার ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। কাল নাগিনীটা নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারত, মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না এই শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো নেই, চলো না বিয়ে করে নেই। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন, খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আপন করে নেওয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করবে না? আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? খাব্বো, কি বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। এমন চেহারা দেখে যে কেউ কালনাগিনীটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি নই। ছি, তোর লজ্জা করে না স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রী হত্যার প্রতিশোধ নিব।
তার আগে দেখো এই ভিডিওটা। তুই যদি সাথীকে বিয়ে না করিস তাহলে বলবো তুই সাথীকে বিয়ের প্রলোভ দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথী এখন অন্তঃসত্ত্বা, তাই বুঝে নে কি করবি এখন তুই। কথাগুলো শুনে পিছনের দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথীর আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু, খুব রাগ করেছো? এমন হাজারো ভিডিও আছে। আচ্ছা বাবু, রাগ করে না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজী অফিসে চলে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসুর করতে। ওদের কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল, তাই এখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মীরার ছবিটা বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।